হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি উপমা যুক্তি পড়াবো। তোমাদের আগের দিন যখন আরোহ অনুমানের স্বরূপ পড়ানো শুরু করেছিলাম বা আরোহ যুক্তির স্বরূপ পড়ানো শুরু করেছে, তখন তোমাদের আরোহ যুক্তির বিভাগটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে করকম হতে পারে। একটা বৈজ্ঞানিক আরোহ যুক্তি, একটা অবৈজ্ঞানিক আরোহ যুক্তি আর একটা উপমা যুক্তি, তাই তো? তা বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক যে আরোহ যুক্তি, সেটা তোমাদের আমি আগের দিনই দেখে দিয়েছিলাম। ওদের পার্থক্য আর সাদৃশ্য দুটোই হয়ে গেছিলো। যাই হোক, উপমা যুক্তিটা তোমাদের বাকি ছিল, তাই তো? এই ক্লাসে তোমাদের উপমা যুক্তি সম্পর্কে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখো, এই উপমা কথাটা তোমরা আগেও শুনেছো এই কথাটা, যে উপমা মানে সাদৃশ্য, তাই তো? এই উপমা ইংরাজি প্রতিশব্দ যেটা, তার নাম হচ্ছে অ্যানালজি। দেখো, এই যে অ্যানালজি কথাটা দেখতে পাচ্ছ, এই অ্যানালজি মানে হচ্ছে উপমা, যার অর্থ হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য মানে মিল, তাই তো? এবার উপমা যুক্তি অপর নাম, যেহেতু উপমা মানে সাদৃশ্য, সেই জন্য উপমা যুক্তির অপর নাম হচ্ছে সাদৃশ্যানুমান, সাদৃশ্যযুক্ত অনুমান, এই জন্য এর নাম সাদৃশ্যানুমান। ঠিক আছে, এবার এটা কি, কেন সাদৃশ্যানুমান সেটা দেখো। যখন আমরা দুটো বা তার থেকে বেশি বস্তুর মধ্যে কতগুলো সাদৃশ্য যখন দেখতে পাই, এবং ওই সাদৃশ্যের উপর ভিত্তি করে কোনো একটা বস্তুর যখন অন্যরকম কোনো একটা ঘটনা প্রত্যক্ষ করি, তখন যদি মনে করি যে ওই ঘটনাটা আর অন্যান্য বস্তুগুলোর মধ্যেও রয়েছে, তখন বলা হয় যে এটা একটা উপমা যুক্তি। যেমন দেখো, যে দুটো বা তার থেকে বেশি বস্তুর সঙ্গে আমাদের কতগুলো সাদৃশ্য আছে বলে মনে করে নিলাম। এই সাদৃশ্যগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এগুলোকে জ্ঞাত সাদৃশ্য বলা হয়। এবার এইগুলো যে এই সাদৃশ্য কয়েকটা দেখলাম, এবং তার থেকে আমরা অনুমান করে নিই কি, যে এতগুলো সাদৃশ্য যখন এই বস্তুগুলোর মধ্যে রয়েছে, এবং অন্য একটা ঘটনা যদি একটা বস্তুর মধ্যে দেখতে পাই, তখন আমরা মনে করে নিই ওই ঘটনাটা তার মানে সব কিছুর মধ্যেই থাকবে। এতগুলো বিষয় যখন মিল রয়েছে সবকটা বস্তুর মধ্যে, তার মানে অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যদি যে কোনো একটা ঘটনা আমরা নতুন প্রত্যক্ষ করি, তখন ভেবে যদি নিই যে তার মানে এই এতগুলো বিষয় যখন বস্তুগুলোর মধ্যে মিল আছে, তার মানে এই ঘটনাটা নিশ্চয়ই সব কিছুর মধ্যেই রয়েছে, তখনই তাকে বলা হয় উপমা যুক্তি বা উপমা বা সাদৃশ্যানুমান। মানে সাদৃশ্য যেহেতু রয়েছে সবগুলোর মধ্যে, তার থেকে অনুমান করে নেওয়া হয় বলে একে বলা হয় সাদৃশ্যানুমান। যেমন দেখো, একটা উদাহরণ তোমাদের দিই। এখানে আমি ওই উদাহরণটার সাহায্য নিয়েছি, এই যেটা একটা উপমা যুক্তির উদাহরণ। দেখো, রামের ম্যালেরিয়া হয়েছে। রাম একটা ছেলে যার ম্যালেরিয়া হয়েছে, এবং সে কুইনাইন খেয়েছে। কুইনাইন খাওয়ার পর দেখা গেছে তার ম্যালেরিয়া সেরেছে। তারপর শ্যামেরও ম্যালেরিয়া হয়েছে, তাকেও কুইনাইন খাওয়ানো হয়েছে। দেখা গেছে কি তারও ম্যালেরিয়া সেরে গেছে। এবার যদুর ম্যালেরিয়া হয়েছে। এবার আমরা কি মনে করব, ওই রাম আর শ্যামের কুইনাইন খেয়ে যখন ম্যালেরিয়াটা সেরে গেছিলো, তার মানে একেও যদি কুইনাইন দেওয়া হয় যদুকে, তাহলে যদুরও ম্যালেরিয়া সেরে যাবে। যদুকে কিন্তু এখনও ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন দেওয়া হয়নি, শুধুমাত্র আমরা জেনেছি কি যদুর ম্যালেরিয়া হয়েছে। এবার আগের যে দৃষ্টান্ত আমরা দেখেছি, যে রামের যখন ম্যালেরিয়া হয়েছিল তাকে কুইনাইন দেওয়া হয়েছিল, রামের ম্যালেরিয়া সেরে গেছিলো। শ্যামের যখন ম্যালেরিয়া হয়েছিল ওকে কুইনাইন দেওয়া হয়েছিল, শ্যামেরও ম্যালেরিয়া সেরে গেছিলো। এবার আমরা দেখতে পাচ্ছি কি যদুর ম্যালেরিয়া হয়েছে, তখন আমাদের কি আগের ঘটনাগুলো মনে পড়বে, যে রাম শ্যাম দুজনকেই কিন্তু কুইনাইন দেওয়া হয়েছিল, দুজনেরই শরীর ঠিক হয়ে গিয়েছিল বা সেরে গেছিলো। তার মানে যদুকেও এখন সেই কুইনাইনটা দেওয়ার দরকার। তাহলে বুঝতে পারছো যে কতগুলো ঘটনা জ্ঞাত সাদৃশ্য, জ্ঞাত মানে যেটা জানি আমরা, এই সাদৃশ্যগুলোর ভিত্তিতে যেটা আমরা জানি না সেটা অনুমান করে নেওয়ার নামই হচ্ছে সাদৃশ্যানুমান। অর্থাৎ কিনা কি, যদুর ওপর যদি কুইনাইন প্রয়োগ করা হয় তাহলে সারবে কিনা আমরা তো আগে থেকে জানি না, কিন্তু কি আগে আমরা দেখেছি যে এরকম দুটো ঘটনা ঘটেছে, দুজনের ক্ষেত্রে যে ম্যালেরিয়া হয়েছে তাদের কুইনাইন দেওয়া হয়েছে, তাদেরটা সেরে গেছে। এবার যদুর যেহেতু ম্যালেরিয়া হয়েছে, তাহলে একই তো ঘটনা, একই রোগ, তার মানে ওকেও সেই ওষুধটা দিলে পরে তার রোগটাও সেরে যাবে। এটাকেই বলা হয় সাদৃশ্যানুমান বা উপমা যুক্তি। কেমন? এবার দেখো, এই যে সাদৃশ্যানুমান বা উপমা যুক্তি, একে আবার দুভাগে ভাগ করা যায়, একটা ভালো উপমা আর একটা মন্দ উপমা। এই যে ভাগ করে নেওয়া হয়েছে, দেখো, একটা ভালো উপমা আর একটা মন্দ উপমা। উপমার এই দুটো ভাগ। আচ্ছা, এবার দেখো, এবার তোমাদের পড়াবো উপমার বৈশিষ্ট্য। উপমা যুক্তির বৈশিষ্ট্য
কিছু রয়েছে যার ভিত্তিতে আমরা বলতে পারি যেটা উপমা যুক্তি। প্রথম কি রয়েছে দেখো, উপমা যুক্তিতে দুই বা তার বেশি বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে অন্য একটা বিষয় সাদৃশ্য অনুমান করা হয়। দেখলেই তো একটু আগে যে দুটো বা তার বেশি বস্তুর মধ্যে একটা ঘটনার সাদৃশ্য দেখা গেছে, তাই তো তার ভিত্তিতে অন্য একটা সাদৃশ্য আমরা অনুমান করেছি। এই যে দুটো বিষয় কি দেখলাম আমরা, রামের ম্যালেরিয়া হয়েছে, শ্যামেরও ম্যালেরিয়া হয়েছে, দুজনেই কুইনাইন খেয়েছে, আর তার থেকে একটা নতুন আমরা কি সাদৃশ্য অনুমান করলাম যে যদুরও ম্যালেরিয়া হয়েছে, যখন যদুরও তার মানে কুইনাইন খেলে সেরে যাবে। এটা হচ্ছে সেটাই, যে এই যে দুই বা তার বেশি বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে অন্য একটা বিষয়ের সাদৃশ্য অনুমান করা হয়। এটা উপমা যুক্তির কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। দ্বিতীয়ত দেখো, উপমা যুক্তিতে প্রকৃতির একরূপতা নিয়মের উপর নির্ভর করতে হয়। একরূপতা নিয়মের কথা তোমাদের আগের ক্লাসে আমি বলেছি, মনে পড়ছে হয়তো। দেখো, একরূপতা নিয়ম হচ্ছে কি, প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে, তাই তো এই উপমা যুক্তিতে কিন্তু প্রকৃতির এই যে একরূপতা নিয়ম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রকৃতি যদি একরূপতা নিয়ম না মেনে চলে তাহলে কিন্তু উপমা যুক্তি কখনো আমরা প্রয়োগ করতে পারি না। কেন কি দেখো, উপমা যুক্তিতে যদি প্রকৃতির একরূপতা নিয়ম থাকে, অর্থাৎ প্রকৃতি সবসময় সম আচরণ করে, তাহলেই কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি। যদি দেখা যায় যে এই যে রামের ম্যালেরিয়া হয়েছে, কুইনাইন খেয়েছে, তারপর রামের ম্যালেরিয়া সেরে গেছে। এবার শ্যামের ম্যালেরিয়া হয়েছে, কিন্তু তাকে কুইনাইন দেওয়া সত্ত্বেও শ্যামের ম্যালেরিয়াটা সারলো না, তাহলে কি প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করলো না? তাই তো হয়। হ্যাঁ, যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখা যায় যে ম্যালেরিয়া রোগীকে কুইনাইন দেওয়া হচ্ছে, সেরে যাচ্ছে, তাহলে এটা কি হয়, প্রকৃতির একরূপতার নিয়ম হয়, তাই তো, যে প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করছে। কিন্তু এক্ষেত্রে এই যে যদি দেখা যায় যে একজনের ম্যালেরিয়া হলো, সে কুইনাইনকে সারলো, আর একজনের হলো সারলো না, তাহলে সেখানে প্রকৃতির একরূপতা নিয়ম খাটে না, তাই তো। তখন কিন্তু আরেকজন ব্যক্তির ম্যালেরিয়া হলে আমাদের কিন্তু ডাউট থাকবে, কি জানি একে কুইনাইন দিলে সারবে কি সারবে না। কিন্তু এখানে যেহেতু প্রকৃতির একরূপতা নিয়ম ফলো করা হয়, বা উপমা যুক্তিতে সবসময় এই একরূপতা নিয়মটা নীতির ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়া হয়, সেই কারণে আমরা মোটামুটি এই সাদৃশ্যানুমান গঠন করতে পারি। দ্বিতীয়ত দেখো, উপমা যুক্তি কয়েকটা জ্ঞাত বিশেষ সত্য থেকে একটা অজ্ঞাত বিশেষ সত্যে উপনীত হয়। মানে কয়েকটা জ্ঞাত মানে জানা বিষয়ে যদি আমরা মিল খুঁজে না পাই, তাহলে কিন্তু একটা অজানা সত্যে আমরা উপনীত হতে পারি না। কয়েকটা জানা সত্য আমাদের জানতে হবে, তারপর তাদের মধ্যে মিল লক্ষ্য করে একটা অজানা মিল খুঁজে বের করতে হবে। এটা উপমা যুক্তির তৃতীয় বৈশিষ্ট্য। এই যে ওই উদাহরণটাই চিন্তা করে দেখো, যে রামের ম্যালেরিয়া হয়েছে, তারপর তার কুইনাইনকে সেরেছে। এটা আমরা জানি যে রাম একজন ব্যক্তি, তার ম্যালেরিয়া হয়েছে, কুইনাইনকে সেরেছে, তার এটা জ্ঞাত একটা দৃষ্টান্ত যে ম্যালেরিয়া হলে কুইনাইন খেলে সেরে যায়। তারপর শ্যামেরও ম্যালেরিয়া হয়েছে, শ্যামেরও কুইনাইন খেয়ে সেরেছে, এটাও একটা জ্ঞাত সত্য। কিন্তু অজ্ঞাত সত্য কোনটা হবে, যে যদুর ম্যালেরিয়া হয়েছে, তার থেকে আমরা অনুমান করে নিলাম তাহলে যদুরও ওই কুইনাইন খেলে সেরে যাবে, এইটা হচ্ছে অজ্ঞাত অনুমান। হ্যাঁ, যেহেতু আগেরগুলো মিল আমরা প্রত্যক্ষ করে নিয়ে এই যদুর ঘটনাটাকে আমরা অনুমান করে নিই, তাহলে অজ্ঞাত বিষয় কোনটা হবে, যদুরও কুইনাইন খেলে সেরে যাবে। তার মানে কি, কয়েকটা জ্ঞাত সত্য আমাদের আগে জানতে হবে, তারপর আমরা একটা অজ্ঞাত অনুমান করতে পারি। ঠিক আছে, এবার 4 নম্বর দেখো, উপমা যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। এটা তো আরোহ অনুমানের বৈশিষ্ট্য, তাই না? যে কোনো আরোহ অনুমানের যে বিভাগই হোক না কেন, তার বৈশিষ্ট্য এটা সবসময় থাকবে যে আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হবে। কখনো সঠিক বেঠিক বা একদম ঠিকঠাক এরকম আমরা কখনো বলতে পারি না। এই দৃষ্টান্তের প্রকৃতির ওপর সম্ভাব্যতার মাত্রা নির্ভর করে। এবার দৃষ্টান্তের প্রকৃতি যত সর্বজনগ্রাহ্য হবে বা যত সঠিক হবে, তত এই সম্ভাব্যতার মাত্রা নির্ভর করবে। যদি দেখা যায় যে দৃষ্টান্ত ততটা জোরালো নয়, হ্যাঁ, বা এই যে আমরা উদাহরণগুলো নিচ্ছি, সেগুলো মানে যেগুলোর উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি, সেই দৃষ্টান্তগুলোর অতটা জোরালো নয়, তাহলে কিন্তু আমাদের এই উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা অনেকটা দুর্বল হয়ে যায়। তাই বলছে সম্ভাব্যতা মাত্রা নির্ভর করে দৃষ্টান্তের প্রকৃতির ওপর। 5 নম্বর হলো, উপমা যুক্তি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে না পারলেও এই সম্বন্ধে ইঙ্গিত দিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানে সাহায্য করে। এবার দেখো,
যখন আমাদের কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান চলে বা গবেষণা চলে, তখন কিন্তু প্রথমেই কোনো একটা সত্যকে ওরা পেয়ে যায় না, তাই না? বৈজ্ঞানিকরা অনেক গবেষণা করে 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 তবে একটা সত্য আবিষ্কার করতে পারে। এবার এই সত্য আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু উপমা যুক্তির অবদান অনস্বীকার্য। কারণ দেখো, কয়েকটা বিষয় মিল ওরা আগে থেকেই লক্ষ্য করে রাখে, তারপর তার উপর ভিত্তি করে একটা অজানা সত্যের দিকে এগিয়ে যায়। বৈজ্ঞানিকদের কাজটাই নাহলে তো কোনো গবেষণাই শেষ হতে পারবে না। ওরা আগে কোনো কিছু আবিষ্কার করেছিল, তার ভিত্তিতে অনুমান করতে করতে নতুন কিছু আবিষ্কারের দিকে এগিয়ে যায়। আর সেটা কিসের মাধ্যমে হয়? উপমা যুক্তির মাধ্যমে। এই যে ধরো, এই যে কুইনাইন আবিষ্কার হয়েছিল ম্যালেরিয়ার ওষুধ হিসাবে। হ্যাঁ, ম্যালেরিয়ার রোগীর উপর অ্যাপ্লাই করে দেখেছে যে কুইনাইনটা কার্যকরী। তারপরে কি একজনের উপর এই ওষুধটা প্রয়োগ করেছে, দেখেছে সেরে গেছে। তখন আবার তাকে আরেকজনের ওপর সেটা প্রয়োগ করলো, ম্যালেরিয়া রোগীর ওপর, দেখলো হ্যাঁ এই ওষুধটা খেয়ে তো তাহলে সেরে গেল। তখন ওরা জানতে পারলো কি, বা শেষে আবিষ্কার করে ফেললো যে তার মানে কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ। কিন্তু প্রথমেই কি ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কুইনাইন আবিষ্কার হয়ে গেছিলো? হয়নি। দু তিনজনের ক্ষেত্রে এটা প্রয়োগ করেছে, দু তিনজন কেন, অনেকের ক্ষেত্রে এটা প্রয়োগ করে 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 যে ওরা ওই এত জ্ঞাত মানে দৃষ্টান্তের ভিত্তিতে ওরা কি সিদ্ধান্তে আসলো যে তার মানে কুইনাইনই হলো ম্যালেরিয়ার ওষুধ। তাহলে কি উপমা যুক্তির ওপর নির্ভর করে থাকে কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান, মানে বৈজ্ঞানিক যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে উপমা যুক্তির ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের উপমা যুক্তির বৈশিষ্ট্য। এবার দেখো উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড। এবার কীভাবে উপমা যুক্তি মূল্যায়ন করবে, মানে উপমা যুক্তি, আমি একটু আগে কী বলেছি, উপমা যুক্তি কতটা জোরালো হবে বা কতটা গ্রহণযোগ্য হবে, হ্যাঁ, সেটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, ওটাকেই বলা হয় উপমা যুক্তি মূল্যায়নের মানদণ্ড। এবার দেখো কি বলছে যুক্তিবিজ্ঞানীদের মতে উপমা যুক্তির মূল্য কতগুলো মানদণ্ডের উপর নির্ভর করে। প্রথমটা কি আছে? উপমা যুক্তির হেতুবাক্য দৃষ্টান্তগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ের সাদৃশ্য থাকে। এই দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে, উপমা যুক্তির সম্ভাব্যতাও তত বেশি হবে। স্বাভাবিক, তোমাদের আরোহের বৈশিষ্ট্যটাও তাই ছিল, তাই না? যে যত দৃষ্টান্ত বাড়বে তত সিদ্ধান্তের সম্ভাব্যতা বাড়বে। এটা শুধু উপমা যুক্তির না, কিন্তু আরোহ যুক্তিরও বৈশিষ্ট্য এটা। আর উপমা যুক্তির তো বটেই, যে যত বেশি দৃষ্টান্ত আমরা জোগাড় করতে পারবো তত বেশি সম্ভাব্যতা বাড়বে। যেমন দেখো, এই যে ম্যালেরিয়ার রোগীর উদাহরণই তোমাদের দিলাম, যে রামের ক্ষেত্রে দেখলাম কুইনাইনে ম্যালেরিয়া সেরে গেল, শ্যামের ক্ষেত্রে দেখলাম যে কুইনাইনে ম্যালেরিয়া সেরে গেল। হ্যাঁ, তারপরে আমরা যদুর ম্যালেরিয়া হয়েছে, যে ওর থেকে আমরা সিদ্ধান্ত পেলাম যদুরও কুইনাইনে সেরে যাবে। আচ্ছা, এখানে আমরা দুটো দৃষ্টান্ত নিয়েছি, তাই না, রাম আর শ্যাম। এবার এই ক্ষেত্রে যদি আমি 10 জনের দৃষ্টান্ত নিয়ে আসতাম, রাম, শ্যাম, যদু, মধু, হেনাতেন, অনেক লোকের কথা বলতাম, তাহলে এই যে এত দৃষ্টান্ত জড়ো করার পরে সিদ্ধান্তটা অনেক বেশি জোরালো হতো না? 10 জন, 100 জন, 200 জন, 500 জন, এরকম করে করে যদি আমরা অনেক দৃষ্টান্ত জোগাড় করতে পারতাম যে এদের প্রত্যেকের ম্যালেরিয়া হয়েছে, প্রত্যেককে কুইনাইন দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছে, তাহলে কী হতো? আমাদের কিন্তু বলতে মানে অনেকটা দ্বিধা কমে যেত যে কুইনাইন খেলেই ম্যালেরিয়া সেরে যায়, তাই না? তার মানে কি, যত বেশি দৃষ্টান্ত আমরা সংগ্রহ করতে পারবো, উপমা যুক্তির সম্ভাব্যতাও কিন্তু তত বেশি হবে। আচ্ছা, এবার দ্বিতীয় দেখো, উপমা যুক্তির হেতুবাক্যের দৃষ্টান্তগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যে সাদৃশ্য দেখা যায়, সেই জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতাও বেশি হবে। এবার উপমা যুক্তির ক্ষেত্রে হেতুবাক্যের দৃষ্টান্তগুলোর মধ্যে তো অনেক বিষয় সাদৃশ্য দেখা যায়, কিন্তু সেই জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে, হ্যাঁ, যে সাদৃশ্যগুলো আমরা জানি সেই সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে, তত মানে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বাড়বে। স্বাভাবিক, দেখো, যেগুলো আমরা জানি না সেই সাদৃশ্যগুলোর উপর বেস করে কোনো সিদ্ধান্ত টানা সম্ভব না, তাই না? যে মিলগুলো আমরা জানি যে হ্যাঁ এগুলো ঠিকঠাক আছে, তার ভিত্তিতে আমরা কোনো সিদ্ধান্ত যদি করি তাহলে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। যে সাদৃশ্যগুলো সম্পর্কে আমরা জানিই না, হ্যাঁ, সেগুলোর ভিত্তিতে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারি না। তো সেই জন্য বলছি, উপমা যুক্তি হেতুবাক্যে যে দৃষ্টান্তগুলো রয়েছে তাদের যে বিভিন্ন বিষয়ে সাদৃশ্য রয়েছে, সেই সাদৃশ্যগুলো আমাদের জানতে হবে। অজানা সাদৃশ্যের ভিত্তিতে আমরা কখনো সিদ্ধান্তের সম্ভাব্যতা যাচাই করতে পারি না।
আচ্ছা, এবার দেখো এটারই একটা উদাহরণ হিসাবে আমি বলে দিই। যেমন দেখো এই যে ম্যালেরিয়া আর কুইনাইনের কথাটাই যে তোমাদের বলছি। হ্যাঁ, এই যে রামের ম্যালেরিয়া হয়েছে, তো ওকে শুধু কুইনাইন না, অনেক রকম ওষুধ দেওয়া হয়েছে। আর শ্যামের ম্যালেরিয়া হয়েছে, ওকে অনেক রকম ওষুধ দেওয়া হয়েছে, কুইনাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার এই যে সাদৃশ্যগুলো যে কতগুলো নেওয়া হচ্ছে, অনেক রকম ওষুধ প্লাস কুইনাইন। হ্যাঁ, শ্যামের ক্ষেত্রেও তাই, অনেক রকম ওষুধ প্লাস কুইনাইন, এরকম করে যে নেওয়া হচ্ছে। তাহলে এখানে জ্ঞাত সাদৃশ্য কোনটা হচ্ছে? কুইনাইন, তাই তো। অন্যান্য ওষুধগুলোর সাথে কিন্তু কোনোটা সাদৃশ্যের মিল থাকছে না। রামকে একরকম ওষুধ দেওয়া হয়েছে, শ্যামকে একরকম ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু কমন কোনটা ছিল? কমন ছিল কুইনাইন, তাই তো। তার মানে জ্ঞাত দৃষ্টান্তগুলোর মধ্যে যেগুলো সাদৃশ্য আমরা দেখতে পাই, যে সাদৃশ্যগুলো যে জানা, সেইগুলোর ওপর বেস করে আমরা সিদ্ধান্তটা আমরা খুব তাড়াতাড়ি করে গ্রহণ করতে পারি, মানে সম্ভাব্যতা তত বেশি বাড়তে পারে। 3 নম্বর দেখো, হেতুবাক্যের দৃষ্টান্তগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ের সাদৃশ্য তুলনায় যদি বৈসাদৃশ্য বেশি হয়, তবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত কম হবে। দৃষ্টান্তগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ের সাদৃশ্য যত বেশি থাকে, তত সিদ্ধান্তের সম্ভাব্যতা বাড়ে, তাই তো। এটা আমি এতক্ষণ ধরে পড়াচ্ছি। কিন্তু যত বৈসাদৃশ্য বেশি হবে, সেই সিদ্ধান্তের সম্ভাব্যতা কিন্তু তত কম হবে। এর মানে কি, যে দুটো বিষয় সম্পর্কে আমি কতগুলো সাদৃশ্যের মাধ্যমে অন্য একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত টানতে পারি, তাই তো। কিন্তু দুটো বিষয়ের মধ্যে যদি বৈসাদৃশ্য বেশি হতে থাকে, হ্যাঁ, যার মাধ্যমে উপমা যুক্তির লক্ষ্যই কি, যে দুটো বা তিনটে যাই হোক না কেন, সেই দৃষ্টান্তের মধ্যে সবসময় সাদৃশ্য থাকতে হবে। কথাটা উপমা যুক্তি মানে কি? সাদৃশ্যানুমান, তাই তো। সবসময় সাদৃশ্য থাকতে হবে কতগুলো ঘটনার মাধ্যমে, সেটাকে আমরা সেই সাদৃশ্যগুলো অনুমান করে নিয়ে একটা জ্ঞাত সত্য থেকে আমরা অজ্ঞাত সিদ্ধান্তে পৌঁছাই, এবং সেই সিদ্ধান্তটা যতটা সাদৃশ্যের জোরালো যত বেশি হবে, সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি বাড়বে। তাহলে সাদৃশ্যানুমান মানে কি? সাদৃশ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত আমরা জোরালো হবে কি হবে না সেটা আমরা বিচার করি। তাহলে কি এখানে বলা হচ্ছে যে যত বৈসাদৃশ্য যত বেশি হবে, তত জোরালো কম হবে? এটাই তো স্বাভাবিক, তাই না। যে আমি যেখানে সাদৃশ্যের উপর ভিত্তি করে এগিয়ে যাই সিদ্ধান্তের দিকে, এখানে বলা হচ্ছে কি, যে যত বেশি বৈসাদৃশ্য হবে, তত সিদ্ধান্তের সম্ভাবনা কম হবে। ন্যাচারালি এটাই তো হবে, তাই না। আমরা সাদৃশ্যের দিকে এগিয়ে যাই, সাদৃশ্যের থেকে সিদ্ধান্তে এগিয়ে যাই। আর এখানে কি বলা হচ্ছে? বৈসাদৃশ্য যত বেশি হবে, উপমা যুক্তি জোরালো তত কম হবে, তাই তো। এটাই আগে যে দুটো আমি পয়েন্টস তোমাদের বললাম, এটা ঠিক তার উল্টোটাই হলো, তাই তো। তার মানে উপমা যুক্তি তখনই জোরালো হবে যখন সাদৃশ্যের পরিমাণ বেশি হবে এবং বৈসাদৃশ্য কম হবে। আর বৈসাদৃশ্য যত বেশি হবে, তত উপমা যুক্তি সিদ্ধান্ত জোরালো তত কম হবে, অর্থাৎ সিদ্ধান্তের দুর্বলতা তত বেশি বাড়বে। ঠিক আছে, এবার 4 নম্বর দেখে নাও। হেতুবাক্যের দৃষ্টান্তগুলোর মধ্যে যে বিষয়ে সাদৃশ্য জানা যায়, তার সংখ্যা যদি অজ্ঞাত সাদৃশ্য থেকে বেশি হয়, তবেও কিন্তু উপমা যুক্তির সম্ভাব্যতাও বাড়ে। যে দৃষ্টান্তগুলোর সাদৃশ্য আমরা জানতে পারছি, সেইগুলো যদি সব জ্ঞাত হয়, মানে আমাদের সব জানা হয়, তাহলে এবং তার ভিত্তিতে যদি আমরা সিদ্ধান্ত করতে থাকি কোনো একটা বিষয়, তাহলে কিন্তু সেই সিদ্ধান্তের পসিবিলিটি কিন্তু অনেক বেশি হয়, তাই না। ধরো কতগুলো জানা বিষয়ের থেকে আমরা যদি অন্য একটা অজানা বিষয় অনুমান করি, তাহলে তার সেই যুক্তির জোরালোটা যত বেশি হবে, হ্যাঁ, কতগুলো অজানা বিষয়ের ওপর নির্ভর করে যদি আমরা একটা অনুমান গঠন করি বা একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই, তার যুক্তি জোরালো অনেক কম হবে না। তা যে জিনিসটা উপমা যুক্তির মূল্যায়নের ক্ষেত্রে কী ছিল প্রথম কথাটা, যে জ্ঞাত কতগুলো গুণের ভিত্তিতে বা জ্ঞাত কতগুলো সাদৃশ্যের ভিত্তিতে আমরা একটা অজানা সিদ্ধান্তে পৌঁছাই। তা সেখানে যদি সবই আমাদের অজানা বিষয় হয়, অজানা সাদৃশ্যের ভিত্তিতে আমরা কোনো একটা নতুন সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। কারণ সবই যদি আমাদের অপরিচিত হয়, তাহলে তার থেকে কী করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি? কতগুলো বিষয় মিল দেখবো, তবে তো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। সবই যদি অপরিচিত হয়, তাহলে তার থেকে কী করে সিদ্ধান্ত করতে পারি, তাই না। যেমন দেখো না, এই যে রামের ম্যালেরিয়া হয়েছে, সে কুইনাইন খেয়েছে, তার ম্যালেরিয়া সেরে গেছে। শ্যামের ম্যালেরিয়া হয়েছে, তাকেও কুইনাইন দেওয়া হয়েছে, সেরে গেছে। এবার যদুর ম্যালেরিয়া হয়েছে, এবার আমরা কি মনে মনে যে ওদের দুজনকে যখন ম্যালেরিয়া হওয়ার পর কুইনাইন দেওয়া হয়েছে, তাহলে যদুর ম্যালেরিয়া হয়েছে, একেও যদি কুইনাইন দেওয়া হয়, নিশ্চয়ই তাহলে সেরে যাবে। তাহলে দেখো, দুটো আমাদের কিন্তু জানা তথ্য ছিল যে রাম আর শ্যামের দুটো ক্ষেত্রে ম্যালেরিয়ার কুইনাইনে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে যদুরও নিশ্চয়ই তাই হবে।
কিন্তু যদি আমরা না জানতাম যে রামের ম্যালেরিয়া হয়েছে কী ওষুধ দিয়েছে আমরা জানি না, শ্যামের ম্যালেরিয়া হয়েছে কী ওষুধ দিয়েছে আমরা জানি না, তাহলে এবার যদুর ম্যালেরিয়া দেখতে পাচ্ছি, আমরা কি এর থেকে কোনো কনক্লুশন ড্র করতে পারতাম না। কারণ কি, আমরা জানি না যে ম্যালেরিয়ার ওষুধটা কী। সেই জন্য বলা হচ্ছে যে উপমা যুক্তির ক্ষেত্রে বা সাদৃশ্য অনুমানের ক্ষেত্রে যদি দেখা যায় যে অজানা তথ্য রয়েছে, সব আমরা জানি না, কতগুলো কী দৃষ্টান্তের মাধ্যমে কী মানে তথ্যের মাধ্যমে আমরা সিদ্ধান্ত করব, সেই তথ্যগুলোই আমাদের কাছে অজানা থাকে, তার থেকে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। অর্থাৎ কিছু জ্ঞাত সত্য আমাদের জানতেই হবে, না হলে তার থেকে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। এটা উপমা যুক্তির একটা বড় একটা কী বলবো মূল্যায়নের মানদণ্ড, বা বড় একটা মানে উপমা যুক্তি বিচার করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর। এবার 5 নম্বর দেখো, কেবলমাত্র হেতু ধর্মের সংখ্যার ওপর নির্ভর করলেই হয় না, সাদৃশ্যের গুরুত্বকেও স্বীকার করতে হবে। মানে তুমি 10টা 12টা 14টা উদাহরণ নিয়ে এসে হাজির করবে, হ্যাঁ, তাতে কিন্তু তোমার উপমা যুক্তির সম্ভাব্যতা বেড়ে যাবে, এটা ভাবাটা কিন্তু ভুল। হ্যাঁ, যে আমি অনেকগুলো দৃষ্টান্ত জোগাড় করলাম, কিন্তু তার মধ্যে যে কতগুলো ওই দৃষ্টান্তগুলোর মধ্যে কতগুলো প্রাসঙ্গিক আর কতগুলো অপ্রাসঙ্গিক, এইগুলোকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে সাদৃশ্যগুলোকে আমরা জোগাড় করে নিয়ে আসি সেগুলো কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ হতে হবে। গুরুত্বহীন সাদৃশ্য জোগাড় করা না জোগাড় করা কিন্তু সমান। একজন যুক্তিবিদ রয়েছেন, তার নাম হচ্ছে বোসাঙ্ক। হ্যাঁ, তার মতে সাদৃশ্যের সংখ্যার পরিবর্তে সাদৃশ্যের গুরুত্বের ওপর বেশি নির্ভর করতে হয়। এখন যেগুলো গুরুত্বপূর্ণ সাদৃশ্য, তাতে কিন্তু 4-5টা ঘটনা, আমাদের ঘটনা বলো বা সংখ্যাই বলো, হ্যাঁ, সেই কটা যতটা বেশি জোরালো একটা সিদ্ধান্ত উপস্থিত হতে তোমাদের সাহায্য করবে। এক গাদা যদি অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত এনে জড়ো করো না, তার থেকে কোনো সিদ্ধান্তই আমরা পৌঁছাতে পারবো। দৃষ্টান্ত এনে সংগ্রহ করো, তাতে কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারবো না। এই যে তোমাদের যে ম্যালেরিয়ার কুইনাইনের যে উদাহরণটা দিলাম, দেখো ওখানে কিন্তু 2-3টে আমি উদাহরণ দিয়েছি, তাই না? যে রামের ম্যালেরিয়া হলো, তার কুইনাইন খাওয়ানো হলো, শ্যামের হলো কুইনাইন খাওয়ালো। এর থেকে দেখো 3-4টে উদাহরণ দেখলে আমরা কিন্তু বুঝে যাই যে তার মানে ম্যালেরিয়ার ওষুধ কিন্তু কুইনাইন। তা কিন্তু যদি আমরা দেখি যে এক গাদা উদাহরণ তুমি নিয়ে আসলে, যে ম্যালেরিয়া রোগের অনেক রুগীর কথাও নিয়ে আসছে, যে রামের ম্যালেরিয়া হয়েছে, হ্যাঁ, এবার তাকে অনেক যত্নে রাখা হয়েছে। শ্যামের ম্যালেরিয়া হয়েছে, ওকে অনেক রকম ওষুধ দেওয়া হয়েছে। যদুর ম্যালেরিয়া হয়েছে, তাকে আবহাওয়া পরিবর্তন করা হয়েছে। কিন্তু এর থেকে কিন্তু আবার যদি মধুর ম্যালেরিয়া হয়, তার থেকে কী সিদ্ধান্ত করবে সেটা বুঝতে পারছো তোমরা? পারবে না। কারণ কি, এখানে একটাও কিন্তু কমন কিছু বা জ্ঞাত দৃষ্টান্ত তোমরা পাওনি, তাই না? এক একজনের ক্ষেত্রে আমি এক একটা কথা বলেছি। তাই বলা হচ্ছে যে সাদৃশ্যের, যখন তোমরা সাদৃশ্য সংখ্যা তোমরা জোগাড় করবে, হ্যাঁ, সংখ্যার থেকে কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ সাদৃশ্যের জোরালো মানে গুরুত্বপূর্ণ সাদৃশ্যের দিকে বেশি নজর করতে হবে। একসাথে অনেকগুলো দৃষ্টান্ত জোগাড় করলাম, কিন্তু সাদৃশ্যের প্রাসঙ্গিকতা কম হলো, তাতে কিন্তু কোনো কাজ হবে না। তুমি 1, 2, 3টে সাদৃশ্য জোগাড় করো, কিন্তু সেগুলো যেন প্রাসঙ্গিক হয়। অপ্রাসঙ্গিক বিষয়ের উপর গুরুত্ব দিলে তাহলে সঠিক সিদ্ধান্ত কখনো পাবে না। সঠিক কেন, আরোহ যুক্তিতে কখনো সঠিক বলাটা ঠিক নয়, সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় না। সম্ভাব্যতার কথা বললে, যে সম্ভাব্য কতটা জোরালো হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমাদের উদ্দেশ্য কি থাকে আরোহ যুক্তিতে, যে সিদ্ধান্তের সম্ভাব্যতা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া, তাই না? এবার যদি তুমি সেই সম্ভাব্যতা সমানে কমতে থাকে, তাহলে আরোহ যুক্তির মান অনেক কমে যাবে, তাই না? কারণ আরোহ যুক্তি তো কোনো বৈধ অবৈধ আমরা প্রমাণ করতে পারি না। আরোহ যুক্তি সবসময় সম্ভাব্যতাই থাকে, সম্ভাবনা বিচার করি আমরা চলি। সেই জন্য আমাদের উদ্দেশ্য কী হবে, যে যতটা বেশি আমরা সম্ভব আমাদের আরোহ যুক্তিটা সম্ভাব্যতা ততটা বেশি বাড়িয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, এবার দেখো এই যে 5 নম্বর যেটা রয়েছে, উপমা যুক্তিতে হেতুবাক্যের দৃষ্টান্তগুলোর মধ্যে ব্যক্তিগত সাদৃশ্য কম যত হয়, উপমা যুক্তির সিদ্ধান্ত তত জোরালো হয়। হ্যাঁ, ব্যক্তিগত মানে যে 2-3 জনের মধ্যে আমার তুলনা করা হচ্ছে, তাদের মধ্যে ব্যক্তিগত সাদৃশ্য যত কম হবে, হ্যাঁ, আসল সাদৃশ্যর কথা চিন্তা করতে হবে। ব্যক্তিগত সাদৃশ্য মানে একটা উদাহরণ হিসাবে নাও, দেখো যে ধরো এই যে রাম শ্যাম যদুর তোমাদের উদাহরণটা দিলাম না,
যে রামের ম্যালেরিয়া হয়েছে কুইনাইন খেয়েছে, শ্যামের ম্যালেরিয়া হয়েছে কুইনাইন খেয়েছে, তাই তো? যদুর ম্যালেরিয়া হয়েছে কুইনাইন দিলে সেরে যাবে, এটাই তো তোমাদের বললাম। আচ্ছা, যদি দেখো যে আমি ব্যক্তিগত সাদৃশ্যের উপর গুরুত্ব দিচ্ছি, সেক্ষেত্রে কি আমি একটু উদাহরণ বলছি তোমাদের। যে ধরো যদি বলি যে রাম, শ্যাম, যদু তিনজনে একই গ্রামের ছেলে, তিনজনে একই ক্লাসে পড়ে, তিনজনের একই হাইট, হ্যাঁ, তিনজনেই ভালো রেজাল্ট করে, তাহলে এবার রামের যেহেতু ম্যালেরিয়া হয়েছে কুইনাইন খেয়েছে সেরে গেছে, তার মানে যদুও সারবে। এটা কোনো প্রাসঙ্গিক সিদ্ধান্ত হলো কি? হলো না, কারণ এদের মধ্যে ব্যক্তিগত সাদৃশ্য কোনো কাজে লাগবে না, তাই না? কারণ ম্যালেরিয়া একটা রোগ, তাতে শ্যাম আর রাম আর যদু যে একই সাথে পড়ুক না কেন, ওদের বয়স একই হোক না কেন, একই জায়গায় থাকুক না কেন, সেটা কিন্তু ম্যাটার করে না। করে কি, রোগটা কি, তার কি ওষুধ। তার মানে কি, ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত যে সাদৃশ্য সেটা কিন্তু উপমা যুক্তির ক্ষেত্রে নির্ভর করে না। যত বেশি ব্যক্তিগত সাদৃশ্যর দিকে নজর দেওয়া হবে উপমা যুক্তি তত দুর্বল হতে থাকবে। কারণ কি, তখন কিন্তু যদি ব্যক্তিগত সাদৃশ্য আমরা খুঁজতে চাই, তখন কিন্তু আমাদের লক্ষ্য থাকবে ওদের তিনজনের মধ্যে মিল খোঁজা। তখন কিন্তু আমাদের যে প্রাসঙ্গিক দৃষ্টান্তগুলো ওই দিকে খোঁজার কিন্তু মনটা নষ্ট হয়ে যাবে। যে কোনটা আমরা সিদ্ধান্ত করতে চাইছি এবং কোন দিকে নজর দিয়ে আমাদের দৃষ্টান্ত খুঁজতে হবে, ওই নজরটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। তখন আমরা ব্যক্তিগত সাদৃশ্যগুলি খুঁজতে থাকবো, যেটা কিনা উপমা যুক্তির জন্য প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে শুধুমাত্র যেটা আমরা সিদ্ধান্ত করতে চাই সেই দিকে এগিয়ে যাওয়া, এবং যেটার মাধ্যমে আমরা সিদ্ধান্ত করতে পারবো সেটার দিকে নজর দেওয়া। তার মানে ব্যক্তিগত সাদৃশ্য কিন্তু উপমা যুক্তির ক্ষেত্রে গুরুত্বহীন। তার মানে ব্যক্তিগত সাদৃশ্য, অপ্রাসঙ্গিক সাদৃশ্য, তারপর তোমার সাদৃশ্যের মানে জ্ঞাত সাদৃশ্যগুলো যত বেশি, জ্ঞাত সাদৃশ্য না, যত অজ্ঞাত সাদৃশ্য যদি নেওয়া হয়, তারপর তোমার নিজের এই বিভিন্ন ঘটনাগুলোর মধ্যে বৈসাদৃশ্য যত কম থাকবে, তা এই ঘটনাগুলো যদি থাকে পরপর, তাহলে বুঝতে পারবে উপমা যুক্তির সম্ভাব্যতা তত বেশি হবে। ঠিক আছে, এটা হচ্ছে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড। এবার তোমাদের উপমা যুক্তির ভাগে দেখিয়েছি, একটা ভালো উপমা যুক্তি, একটা মন্দ উপমা যুক্তি। কেমন? এবার এই ভালো উপমা যুক্তিকে বলা হয়, ভালো উপমা যুক্তি হচ্ছে সেটাই যেটা কিনা গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে একটা উপমা গঠন করা হয়। মানে অপ্রাসঙ্গিক হবে না, প্রাসঙ্গিক সিদ্ধান্তের ভিত্তিতে যখন কোনো উপমা গঠন করা হবে তখন তাকে বলা হয় ভালো উপমা যুক্তি। আর যেমন দেখো, পৃথিবী, এই একটা হচ্ছে ভালো উপমা যুক্তি। তোমাদের উদাহরণ দিচ্ছি যে পৃথিবীর মতো মঙ্গল গ্রহে আবহাওয়া, তাপমাত্রা, মাটি, সমুদ্র সব রয়েছে। পৃথিবী একটা গ্রহ, মঙ্গলও একটা গ্রহ। পৃথিবীও সূর্যের চারদিকে ঘোরে, মঙ্গলও সূর্যের চারদিকে ঘোরে, দুজনেই সূর্যের আলোয় আলোকিত হয়। এবার পৃথিবীতে জীবের অস্তিত্ব আছে, এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি কি, তার মানে মঙ্গলেও জীবের অস্তিত্ব আছে। নেই যদিও, কিন্তু দেখো এতগুলো তথ্য প্রাসঙ্গিক, তাই না? এতগুলো তথ্যের ভিত্তিতে আমরা একটা অজানা একটা সিদ্ধান্তে আসতে পারি কি, যে এতগুলো বিষয় যখন দুজনের মধ্যে মিল আছে, দুটো গ্রহের মধ্যে, তাহলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকলে মঙ্গলেও থাকতে পারে। এটা একটা ভালো উপমা যুক্তি, অর্থাৎ কিনা গুরুত্বপূর্ণ সাদৃশ্য সাথে মিল করে বা গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্তটা টানা হয়েছে। ঠিক আছে। আর মন্দ উপমা যুক্তি হচ্ছে সব সময় অপ্রাসঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে সাদৃশ্য করা, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে উপমা যুক্তি গঠন করা হয়, এটাকে বলে মন্দ উপমা যুক্তি। এখানে একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখো যে দেশের রাজধানী হলো দেশের হৃৎপিণ্ড স্বরূপ। তাই তো, আমাদের দেহে কি যেমন হৃৎপিণ্ড হচ্ছে সব থেকে ভাইটাল অঙ্গ, তাই তো, ঠিক সেরকম দেশের রাজধানী হচ্ছে দেশের হৃৎপিণ্ড স্বরূপ। হ্যাঁ, এবার হৃৎপিণ্ড আকার যদি বৃদ্ধি পায় তাহলে সেটা একটা রোগ, তাই তো। আর এক্ষেত্রে যদি বলা হয় যে যেহেতু দেশের হৃৎপিণ্ড স্বরূপ রাজধানী, তাহলে রাজধানীর আকার যদি বৃদ্ধি পায় তাহলেও সেটা দেশের জন্য রোগের মতো। এটা যদি বলি তাহলে কিন্তু এটা একটা মন্দ উপমা, অর্থাৎ কিনা যত অপ্রাসঙ্গিক বিষয়ের উপর নির্ভর করে আমি একটা অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর নির্ভর করে আমি একটা সিদ্ধান্ত করেছি। হ্যাঁ, দেশের রাজধানীকে একটা হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছি। কারণটা কি? কারণ রাজধানী ছাড়া বা রাজধানী কাজকর্ম ছাড়া দেশ অগ্রগতি হয় না, তাই তো। আমাদের দেহের হৃৎপিণ্ড ছাড়া যেমন আমরা অচল হয়ে পড়ি, হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেলে মানুষ মরে যায়, তাই না। সেই জন্য হৃৎপিণ্ড হচ্ছে মানুষের দেহের সব থেকে বড় কার্যকরী অঙ্গ, তাই তো।
ঠিক সেরকম রাজধানীও কিন্তু দেশের সবথেকে বড় মানে সবথেকে দরকারি একটা জায়গা। সেই কারণে তার থেকে যে আমি সিদ্ধান্ত করে নিই যে আমাদের হৃৎপিণ্ড আকার বৃদ্ধি হলে এটা একটা রোগের মধ্যে পড়ে, তার মানে রাজধানীর আকার যদি বৃদ্ধি হয় তাহলে দেশের একটা রোগের মধ্যে পড়ে। এটা একটা অপ্রাসঙ্গিক ব্যাপার নয়, এটাই হচ্ছে ব্যাড অ্যানালজি বা মন্দ উপমা। ঠিক আছে, তারপর আরেকটা দেখো, মানুষের মতো গাছেরও জন্ম আছে, বৃদ্ধি আছে, মৃত্যু আছে। তারপর তোমার এবার যদি বলি যে মানুষের যেহেতু চিন্তা শক্তি আছে, গাছেরও চিন্তা শক্তি আছে, এটাও একটা অপ্রাসঙ্গিক বিষয়। কোথায় গাছ, তার কোনো বুদ্ধিবৃত্তি নেই, তাই তো? গাছের মানুষের মতো জন্ম, বৃদ্ধি, মৃত্যু সবই আছে, কিন্তু মানুষের আছে কি চিন্তা শক্তি, যেটা কিনা গাছের নেই। হ্যাঁ, তো তাহলে এবার মানুষের যেহেতু চিন্তা শক্তি আছে বা বুদ্ধিবৃত্তি আছে, গাছের সেটা নেই, তাহলে এর থেকে এই যে 3-4টে সাদৃশ্য তোমাদের দেখালাম গাছের সাথে, জন্ম, মৃত্যু, বৃদ্ধি, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু বলিনি যে গাছের বুদ্ধিবৃত্তি আছে, যেটা কিনা মানুষের আছে, তাই না? সেই জন্যই গাছের চিন্তা শক্তি আছে, এ কথাটা ভুল হয়ে গেল। তাহলে এটা একটা মন্দ উপমার উদাহরণ হলো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো তোমাদের উপমা যুক্তি? ঠিক আছে, আজকে অবধি থেকে যা।